সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক বাংলা টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করে থাকি ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে, পাশাপাশি আলোচনা করে থাকি ব্যবসা বাণিজ্যের নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন দুইজন সম্মানিত অতিথি। চলুন দর্শক, শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে প্রথমেই যুক্ত হয়েছেন ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, চেয়ারম্যান ফরাজি হাসপাতাল লিমিটেড অ্যান্ড ফরাজি ডেন্টাল হসপিটাল রিসার্চ সেন্টার। একই সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, সার্জারি বিশেষজ্ঞ, ফরাজি হাসপাতাল লিমিটেড। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বিজনেস টাইমে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি আমাদের আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লিটল টাটার সৌজন্যে। চলুন দর্শক, শুরুতে আমরা আলোচনায় চলে যাই। আমি শুরুতে আসতে চাই স্যার আপনার কাছে, ডাক্তার আনোয়ার ফরাজি ইমন। স্যার, বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের আজকে বিষয় হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ, তো বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্যখাতে সম্ভাবনা কি আপনি বলবেন এবং আপনার দৃষ্টিতে আমি জানতে চাই। থ্যাংক ইউ বাংলা টিভিকে এরকম একটি অনুষ্ঠানে আমাকে গেস্ট হিসেবে আনার জন্য। স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অনেক বিশাল, এবং আপনি দেখবেন যে পার্শ্ববর্তী দেশগুলি যেরকম ইন্ডিয়া, সিঙ্গাপুর, তারপর মালয়েশিয়া, এই দেশগুলি কিন্তু তাদের বিশাল বড় একটি অর্থ এই চিকিৎসা ক্ষেত্র থেকে আসে। এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চিকিৎসা ক্ষেত্র অনেক ডেভেলপ হয়েছে। আপনি আগের থেকে এখন মানুষ কিন্তু দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমে গেছে। ইভেন এই কোভিডকালীন সময়, এই করোনাকালীন সময় যখন শুরু হলো, তখন কিন্তু মানুষ দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যেতে পারেনি। কিন্তু তারা কোথায় চিকিৎসা নিয়েছে? এদেশেই চিকিৎসা নিয়েছে, এদেশের ডাক্তাররাই তাদেরকে চিকিৎসা দিয়েছে, এবং এদেশের মানুষের মাধ্যমেই তারা সুস্থ হয়েছে। জি, একটা বড় একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। ইভেন সেই কারণে আমি বলবো যে এখন বাংলাদেশে আগে যেরকম আজকে থেকে 10-12 বছর আগে যেই পরিমাণ রোগী দেশের বাইরে যেত, তার থেকে এখন অনেক অংশেই রোগীরা কম যায় দেশের বাইরে। এর তার মানে কি, ডে বাই ডে এটা ডেভেলপ হচ্ছে। এখন যেরকম আমাদের এখন যেই সম্ভাবনা, আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে রোগী আনার পরিকল্পনা করতে হবে। যেরকম তৃতীয় বিশ্বের দেশগুলি, যেরকম নেপাল বা যেই দেশগুলি সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল, সেই দেশের রোগীগুলিকে আমাদেরকে টার্গেট করে এখন আমাদের এই সেক্টরে মানে আর্নিংটা বাড়াতে হবে। আপনাকে আরেকটা বিষয় মানে জানাচ্ছি, যেরকম আপনি নেপাল থেকে অনেক স্টুডেন্ট বাংলাদেশের এই প্রাইভেট মেডিকেলে পড়তে আসে। আমাদের সময় আমাদের অনেক ছাত্র বা ছাত্রী ছিল, তারা নেপাল থেকে পড়াশোনা করতে আসে। আজকে কিন্তু নেপালের ছাত্ররা এখান থেকে পড়াশোনা করে তাদের দেশে চিকিৎসা নিচ্ছে, এবং আমাদের শিক্ষকরা তাদেরকে মানে ডাক্তার বানাচ্ছে। সেই ক্ষেত্রে ওই দেশগুলির প্রতি যদি আমাদের মানে সুনজর আনা যায়, প্রাইভেট সেক্টর হিসেবে অথবা সরকারিভাবে, সেই ক্ষেত্রে ওখান থেকেও কিন্তু আমাদের একটা আর্নিং সোর্স, দেশের রেমিটেন্সের আর্নিং এর একটা সোর্স। যেহেতু প্রাইভেট মেডিকেলের কথা প্রসঙ্গক্রমে চলেই আসলো, আমি একটা প্রশ্ন যুক্ত করতে চাই। তাহলে প্রাইভেট মেডিকেলের অবস্থা এখন কি আছে? প্রাইভেট মেডিকেলের অবস্থা এখন আগের তুলনায় অনেক ডেভেলপ। এখন গ্লোবাল কান্ট্রি বাংলাদেশও, এখন কিন্তু বাংলাদেশে যে প্রাইভেট হসপিটালগুলি সেবা দিচ্ছে, এইগুলির সাথে যেরকম আমি আমার ফরাজির কথাই বলি, বিশ্বের প্রায় 129টা দেশের হসপিটালের ল্যাবের সাথে আমাদের ল্যাবের টেস্টে কম্পেয়ার করে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটে আমরা সাকসেসফুলি সেটাকে উইন করতে পারছি, এবং আমরা তাদের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছি যে আমাদের ল্যাবের কোয়ালিটি 100% মানে সঠিক। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রাইভেট হসপিটালও এখন অনেক ডেভেলপ হচ্ছে। তারা এই ব্যাপারে অনেক মানে গুরুত্ব সহকারে রোগীদেরকে সেবা দিচ্ছে। তবে একটা জায়গায় একটু কারেকশন হওয়া উচিত, আমাদের দেশের মানুষের চিকিৎসা যারা নিচ্ছেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আরেকটু আসা উচিত। আমাদের দেশের যারা ফুল প্রফেসর, যারা মানে অনেক রিনোয়ার্ড প্রফেসর, তাদের উপরে সাধারণ রোগীর প্রেশারটা বেশি দিচ্ছে। যেরকম এখানে আমাদের পলিটিক্যাল বলেন, আমাদের প্রশাসনিক বলেন, সেই ক্ষেত্রে তারা কি করে যে একজন মন্ত্রীর মেয়ের
মানে মাথা ব্যথা, জি। তাকে কাজী দিন মোহাম্মদ স্যার কি দেখাইতে হবে কেন? জি, তার সহযোগী আকারে তো কিন্তু আরো অনেক ডক্টর আছে, অবশ্যই। অ্যাসোসিয়েট প্রফেসর আছে, মানে প্রফেসর শুনবো। এই আছে। প্রসঙ্গে আমি আবার আসবো। আমি এবার আসতে চাই ডাক্তার মুস্তাফিজুর রহমান আপনার কাছে। যেহেতু স্যার বললেন প্রাইভেট মেডিকেলের কথাই বললেন, তাহলে আধুনিক রোগের চিকিৎসা দিতে এই প্রাইভেট মেডিকেলগুলো সক্ষম হচ্ছে কিনা এবং আপনাদের চিকিৎসার মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে কিনা? আপনি দেখেছেন যে কোভিডকালীন বা করোনাকালীন সময় মেডিকেল ভিসা পুরোটাই বন্ধ ছিল। জি, তাহলে আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা দেখেছেন যে এই এক বছরে যেহেতু সকল মানুষ, বাংলাদেশের সকল রোগী বাংলাদেশের ডক্টরদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে, সরকারি হোক বেসরকারি লেভেল থেকে হোক, আপনার কাছে কোনো ডেটা বা কোনো প্রমাণ কিন্তু এরকম আছে যে বাংলাদেশে এই সময়টায় হার্ট বা কিডনি বা ডায়াবেটিস এর বেশি রোগী বেশি ভুগছে বা মারা গেছে, বা সার্জিক্যাল কোনো সমস্যা নিয়ে বেশি মারা গেছে অন্যান্য সময়ের থেকে? কিন্তু না। তার মানে হচ্ছে বাংলাদেশের চিকিৎসক, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সম্পূর্ণভাবে তারা ভালো সার্ভিস দিচ্ছে, ভালো চিকিৎসা দিয়ে মানুষকে স্যাটিসফাই করতে সক্ষম হচ্ছে এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছিল। আমরা সেটাও প্রমাণ করেছি যে আমরা সেটা পারি। এবার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত ভবিষ্যতে কী ধরনের ভূমিকা রাখতে পারে বা আধুনিক চিকিৎসা আমাদের দেশে কতটুকু, আপনাকে আমি কয়েকটা মোটা দাগে বলতে চাই। আমি ঔষধ নিয়ে বলতে চাই। বাংলাদেশের মেডিসিন প্রায় ওয়ার্ল্ডের 52টা কান্ট্রিতে, আমাদের বিভিন্ন কোম্পানির প্রায় 52টা কান্ট্রিতে তাদের ঔষধ সেল করতেছে এবং তারা তাদের মেডিসিনগুলো নিচ্ছে। জি, সবচেয়ে যেটা মজার ব্যাপার, হেপাটাইটিস সি ভাইরাসের ঔষধ মেডিসিন পাওয়া যায়। জি, এটা ইউরোপের মতো কান্ট্রিগুলো আমাদের বাংলাদেশ থেকে মেডিসিন নেয়, যেহেতু ওদের একটা কোর্স শেষ করতে প্রায় ওদের দেশি টাকায় 1 কোটি টাকার মতো খরচ পড়ে, সেটা বাংলাদেশ থেকে মাত্র 98,000 টাকা বা 1 লাখ টাকায় পাওয়া যায়। ওকে, তার মানে হচ্ছে যে আমরা এইগুলো ঔষধ মেডিসিনের ক্ষেত্রে। এবার আমি আসেন স্টুডেন্ট বা ডক্টরস তৈরির ক্ষেত্রে। জি, আমাদের বাংলাদেশের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ম্যাক্সিমাম মানে 50% আর মোর দ্যান 50% স্টুডেন্ট কিন্তু ফরেন কান্ট্রি, জি, এবং আমাদের দেশ থেকে যারা বের হয়ে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা সুনামের সাথে তারা তাদের প্র্যাকটিস করতেছে। তার মানে আমাদের চিকিৎসা ক্ষেত্র বা হসপিটাল মেডিকেল কলেজ কিন্তু চমৎকারভাবে এক্ষেত্রে ভূমিকা রাখছে। আমরা যে জায়গাটা পিছিয়ে আছি, আমরা পেশেন্ট কিন্তু বা রুগীদেরকে আমরা ওইভাবে আনতে পারছি না। আমি এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করব যে আমরা চিকিৎসা ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখতে পারি যদি আমাদের চিকিৎসা ক্ষেত্রটাকে বিদেশিদের কাছে আরও বেশি ফোকাস করা যায়। কীরকম, যেটা ডক্টর ইমন ফরাজি একটু তার আলোচনায় বলেছে যে টার্গেট করে তৃতীয় বিশ্বের দেশগুলো, ও যেটা বলেছিল তৃতীয় বিশ্বের দেশগুলো, নেপাল, শ্রীলঙ্কা বা আফ্রিকার দেশগুলোকে আমরা যদি করতে পারি যে আমাদের দেশে দেখেন কি পরিমাণে অপারেশন হচ্ছে। আপনি ওপেন হার্ট সার্জারি আমাদের পেরিফেরি শহর ঢাকার তো অলিগলিতে ছোট ছোট ক্লিনিকে এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমি একজন লিভার পিত্তথলি পিত্তনালী প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন হিসেবে বলছি, আমরা লিভার প্যানক্রিয়াস সার্জারির অলমোস্ট 99% সার্জারি এখন বাংলাদেশে করতেছি এবং সুনামের সাথে এবং সফলের সাথে আমরা এখানে করছি এবং ছোট ছোট ক্লিনিকেও আমরা কাজগুলো খুব সুন্দরভাবে করে যাচ্ছি। তার মানে আমরা কিন্তু আসলে প্রচারের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। তবে একটা ব্যাপার আমি একটু এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো, আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেওয়ার। দর্শক, বিজনেস টাইমে সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। দেখছেন বিজনেস টাইম, সৌজন্যে নিটল টাটা। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি 20 জনের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার
আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল ট্রায়াল আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাতুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশী। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশীদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজ গুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আছি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। আপনারা জানেন যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক মানুষ, আমাদের কাছের মানুষ হারিয়েছি। অনেকে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় সেই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু অনেক বেশি vulnerable, মানে অনেক বেশি। প্রবাসী বাংলাদেশীদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। প্রযোজনা SM নাজমুল হক। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশে এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায় শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস টাইমে।
ডাক্তার মুস্তাফিজুর রহমান যেটা বলছিলেন, আমি এবার আসতে চাই আনোয়ার ফরাজি ইমন স্যার আপনার কাছে, যেহেতু উনি বলছিলেন যে বিভিন্ন ভূমিকার কথা বলেছিলেন, ভূমিকা রাখতে পারি আমরা, অর্থনীতি ক্ষেত্রেও অনেক ভূমিকার কথা উনি বললেন। আপনার দৃষ্টিতে আপনি কি দেখছেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আপনি পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর আমাদের একটা জেলার সমান কান্ট্রি, জি, সেখানে কিন্তু মূল ইনকাম কিন্তু এই হেলথ সেক্টর। আমার কাছে মনে হয় আমাদের দেশে যদি এই হেলথ সেক্টরটাকে রিসার্চ কনসেপ্টে আগানো যায়, রাইট, সেখানে যদি রিসার্চ বেস মানে ইনস্টিটিউটগুলি দাঁড় করানো যায়, সেখানে কিন্তু একটা আর্নিং সোর্স বাড়তে পারে। সেই জায়গা থেকে আমাদের কাজ করার সুযোগ হওয়া উচিত এবং হেলথ সেক্টরগুলিকে আরও ডেভেলপ করা উচিত। যেরকম একটা ইউনিক প্ল্যাটফর্ম করা, যেখানে মেডিকেল কলেজ থাকবে, সেখানে হসপিটাল থাকবে, ক্লিনিক থাকবে, নার্স থাকবে এবং ডাক্তারদের হোস্টেল থাকবে এবং রোগীদের হাঁটার জন্য পার্ক থাকবে। এরকম একটা বিনোদনের মতো একটা পরিবেশ। আপনাকে এই যে রিসার্চ সেন্টারের কথা বললেন, সরকারের কাছে কি কিছু আবেদন আপনারা করেছেন এগুলো বাড়ানোর জন্য, সম্প্রসারণ করার জন্য? জি, এই ব্যাপারে সরকারের কাছে সরাসরি আমরা আবেদন করিনি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি চাচ্ছি এবং হেলথ সেক্টরে যারা দায়িত্ব আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন, যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন ভাবনার সময় এসেছে, আমাদেরকে ভাবতে হবে এই সেক্টরে আমাদেরকে ডেভেলপমেন্ট। অনেস্টলি স্পিকিং, আমি হসপিটাল দেওয়ার আগে পৃথিবীর প্রায় 29টা দেশে গিয়েছি, ওই দেশের হসপিটালগুলি ভিজিট করেছি। আমাদের হসপিটাল আর ওখানকার মধ্যে একটাই পার্থক্য, তারা রোগীদেরকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে এবং রোগীদের সাথে পার্সোনাল রিলেশনটা খুব তাদের ভালো। কিন্তু আমাদের দেশের ডক্টরদের রোগী এবং ডাক্তারদের রিলেশনটা এখনো ওই পরিমাণ ডেভেলপ হয়নি। এর কারণ দুই পক্ষই দায়ী। আমি এক পক্ষ দায়ী হলো রোগীরা শুধু প্রফেসর বা রেনোয়ার্ড প্রফেসরকেই দেখাবে, অন্য একজন পার্শ্ববর্তী প্রফেসর বসে আছে বা সহযোগী অধ্যাপক বসে আছে, তার দিকে রোগীরা যাচ্ছে না। এই জায়গাটাকে একটা ডিসিপ্লিনে আনা উচিত। আরেকটা সেক্টর হলো যে যারা ডক্টর আছেন, সিনিয়র ডক্টর আছে, তাদেরও একটা নীতিমালা থাকা উচিত, সে এতগুলি রোগীর বেশি দেখবে না, যত প্রেশারই দেখ, আর রেফার রোগী ছাড়া ফুল প্রফেশনাল রোগী না দেখলে সেই ক্ষেত্রে একটা সমন্বয় হবে, আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান। আপনার কাছে আমি আসতে চাই, আমি জানতে চাই বর্তমানে রোগীদের আপনাদের বিশ্বাসের জায়গাটা কতটুকু স্থান অর্জন করতে পেরেছেন, কতটুকু তারা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে বা আপনারা কতটুকু করছেন তাদের সাথে? বিগত 1 বছরের যে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স বলে আমরা 100% পেরেছি। কারণ বিগত 1 বছরে সারা ওয়ার্ল্ডে কি ঘটে গেছে আপনারা দেখেছেন। অবশ্যই শুধু গুগলে যদি আপনি সার্চ দেন, বিগত 1 বছরে যে প্যান্ডেমিক চলছে কোভিড, সে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কেমন আছে বা কেমন অগ্রগতি, অনেক কম, আক্রান্তের সংখ্যা অনেক কম। তাহলে আপনারা, আমি এই বিষয়ে বেশি যেতে যাচ্ছি না, শুধু গুগলে সার্চ দিলেই আপনি এটা জানতে পারবেন। অবশ্যই। 1 নম্বর 2 হচ্ছে অন্যান্য রোগের ক্ষেত্রে আমি একটু বলি। আমি যেহেতু লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, এই সাবজেক্টটা আগে একটু আন্ডার ডেভেলপ ছিল বাংলাদেশে, কিন্তু একজন স্যার লেজেন্ডারি প্রফেসর জুলফিকার রহমান খান স্যার, ওনার নেতৃত্বে বাংলাদেশে এই সাবজেক্টটা খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এবং যে জিনিসটা আমাদের দেশে একটু পিছিয়ে ছিলাম, লিভার ট্রান্সপ্লান্টেশন, প্রফেসর জুলফিকার রহমান খান স্যারের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে এবং পাশাপাশি অন্যান্য কিছু প্রাইভেট হসপিটালও এখন এদিকে এগোচ্ছে। মানে বলতে পারি রোগীদের আস্থার জায়গাটা আপনার পুরোপুরিভাবে অর্জন করতে পেরেছেন। জি, আমরা অনেকটাই, আমি তো মনে করছি সেটা আমরা, যেটা আমার বন্ধু ইমান হোসেন বলতেছিল যে আমরা সময় মনে একটু কম দিই। আমি আমার প্র্যাকটিসে বা আমাদের ইয়ঙ্গার জেনারেশন যারা আমি দেখছি, আমরা প্রচুর সময় দিই। একটা ব্যাপার হচ্ছে যেটা না, মানে আমাদের এইটা কিন্তু যে সমস্যাটা, এটা কিন্তু একপাক্ষিক বললে শুধু হবে না। আপনি তো এমন একজন ডাক্তারকে বেছে নিচ্ছেন যিনি রাত 4টা পর্যন্ত রোগী দেখেন, ডিউটি করছেন, সে কিন্তু মাইকিং করে আপনাকে নিয়ে যাচ্ছেন না। আপনি জানেন যে আপনার সিরিয়াল পড়বে 3:30টার সময়, আপনি তার কাছে যাচ্ছেন, কিন্তু একই কোয়ালিটির, একই কোয়ালিটি এফসিপিএস, এমএস, এমডি করা আরো ডাক্তার ওই শহরে অনেক আছে, আপনি কিন্তু তার কাছে যাচ্ছেন না, তাদের কোয়ালিটি কিন্তু সেম। বাট আপনি তো জানেন যে বড় বড় হসপিটালে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা পোস্ট, একই কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু 5 জন ওই পোস্টে যেতে পারবেন না। জি, অবশ্যই। এই বিষয়টা যদি রোগীরাও বুঝে, তাহলে আমার মনে হয় আরেকটু সার্ভিস পাবে। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ এখন অনেক, আমরা যে পরিমাণে ডক্টর উৎপাদন করছি বা ডক্টর বের হচ্ছে, এইটাকে আমাদেরকে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে। কিভাবে? বাংলাদেশ গভর্নমেন্ট একটা অনেক ভূমিকাই নিচ্ছেন, অবশ্যই নিচ্ছেন, কিন্তু আরেকটু যদি ডিসিপ্লিন ওয়ে, অর্গানাইজড যদি এইভাবে নেওয়া যায় যে এই ডাক্তারদেরকে যে ইউএস, আমেরিকা, কানাডা, ইউরোপের
মেডিকেল কলেজ হসপিটালে বা ওই দেশে ট্রিটমেন্ট করার জন্য যে কোয়ালিটিগুলো ওরা চায় সেই কোয়ালিটিটা পূরণ করার জন্য করতে পারে, যে এবং নজরদারির ব্যাপারটা বলছেন, সুনজরদারি দিতে পারে। অ্যাচিভ করার জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার, যে পরীক্ষাগুলো দেওয়া দরকার, যেমন কিছু কিছু পরীক্ষা বলি, যেমন এমআরসিএস করা দরকার, হ্যাঁ, প্লাব অ্যাভেলেবল করার জন্য এই পরীক্ষাগুলো বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভূমিকা নেয়, যে বাংলাদেশ সরকার একটা নীতিমালা করে দেবে যে প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে প্রতি বছর এতজন ছাত্রকে অবশ্যই এমআরসিএস প্লাবে বসতে হবে, তাহলে এই স্টুডেন্টগুলো কিন্তু ইউএসএ, কানাডা, ইউরোপে গিয়ে বড় বড় হিউম্যান তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিদেশে প্রতিনিধিত্ব করতে পারবে, পাশাপাশি প্রচুর পরিমাণ রেভিনিউ বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আমি আসতে চাই, ডাক্তার আনোয়ার ফরাজ ইমন, আপনি যেহেতু চেয়ারম্যান ফরাজি হাসপাতাল লিমিটেডের, আপনার হাসপাতাল নিয়ে সবার মনেই বা সবার কাছে একটা বিশ্বাসযোগ্যতা আমিও জানি এটা হয়েছে, এবং আপনি সেটা করেছেন, এবং আপনি একজন সফল বলতে গেলে এখন এই ক্ষেত্রে। করোনাকালীন সময় যদি জানতে চাই, গত একটা বছর হয়ে গেল, 8ই মার্চ আমরা অতিক্রম করলাম করোনাকালীন সময়ের একটা বছর। এই সময়টার মধ্যে আপনাদের ভূমিকাটা কি ছিল? এই করোনাকালীন সময়ে কিভাবে আপনারা এতটা বার্ডেন যদি বলি বা এতটা রোগী যদি বলি, কিভাবে আপনারা সামলিয়েছেন, কিভাবে চিকিৎসা দিয়েছেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আসলে এই প্রফেশনে যারা আসেন তাদের মন মানসিকতা থাকা উচিত মানুষের সেবা। জি, আমি আপনার মাধ্যমে সকল মানুষের সামনেই বলছি, এই করোনাকালীন সময় যখন শুরু হলো, আমি একটি দিনের জন্য আমি আমার অফিস করা বন্ধ করিনি। আমি যখন বন্ধ করিনি তখন কিন্তু আমার এমডিও বন্ধ করতে পারেনি, এমডি যখন বন্ধ করেনি তখন কিন্তু ম্যানেজারও বন্ধ করতে পারেনি, এবং আমাদের যারা কনসালটেন্ট আছেন এর ম্যাক্সিমামই তারা চেম্বার কন্টিনিউ করছে। দু একজন হয়তো তারা করতে চায়নি, কিন্তু তাদেরকে বুঝাইছি যে আমারও বৃদ্ধ বাবা আছে, আমারও 2-3টা সন্তান আছে, আমার ওয়াইফ আছে, এই মানবিক কারণে তাদেরকে প্রশ্ন তুলে ধরছি, তখন কিন্তু তারা চেম্বার কন্টিনিউ করেছে। আমার একেবারে সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগে, এই কোভিডকালীন সময় অনেক হসপিটালে রোগীরা তারা হসপিটালে রোগী নেয়নি, কিন্তু সেই রোগীগুলিকে আমরা নিয়েছি এবং তাদেরকে সুস্থ করেছি। এবং আশ্চর্যের বিষয় হলো যে কোভিডকালীন সময় করোনার কিন্তু কিছু সিনড্রোম থাকে। এখন সাধারণ জ্বর, ঠান্ডা, কাশিরও যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রোগী তাদের কিন্তু সেম সিনড্রোমটাই থাকে, কিন্তু আপনি ওই সিনড্রোম থাকার কারণে অন্যান্য হসপিটালে কিছু কিছু হসপিটালে তারা এই রোগীকে ফেরত দিয়ে দিয়েছে, কোনো ডাক্তার নার্স সেবা দেয়নি। ইভেন আশ্চর্য বিষয় হলো যে আপনাদের মাধ্যমে আমাদের জানা, ইভেন এই করোনাকালীন সময় অনেক সন্তান তার মাকে রাস্তায় ফেলে দিয়ে বাবাকে, কিন্তু ওই বাবা বা ওই সন্তানকে আপনার মতো আমার মতো অনেক মানুষ তাকে আবার কুলে তুলে নিয়েছে, তারাই আসল মানবিক মানুষ। সেই জায়গা থেকে আমরা 100% ফুল সাপোর্ট দিয়েছি, ভূমিকাটাই বেশি হওয়া দরকার ছিল। আপনি এই কারণে আমাদের স্টাফরা যেরকম ফুল সাপোর্ট আমাদেরকে রোগীদেরকে দিয়েছে, যার কারণে আমাদের প্রতিষ্ঠানটাও ভালো চলছিল, এবং আমিও আমার এই স্টাফকে একদিনের জন্য তাদেরকে স্যালারি কাটাই নেই, কোনো স্যালারি কম দেয়নি, 2টা বোনাস গেছে, 2টা বোনাসের পুরোপুরি তাদেরকে আমরা দিয়েছি, এবং কোনো স্টাফকে আমরা ছাঁটাই করিনি। এইটা আমার কাছে এই ফিলিংসটা মনে করলে আমার কাছে ভালো লাগে। এটা সবার করা উচিত ছিল, এবং সবার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আরেকটা হলো যে আমাদের একটা মটো কিন্তু আছে, আপনারা এটা আমার কাছে ভালো লাগে এবং সবার কাছে ভালো লাগবে, যেরকম উই কেয়ার আল্লাহ কিওর। অবশ্যই আমরা মানুষকে সেবা দিতে পারবো, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা। সেই স্লোগানটা নিয়ে আমরা আগাচ্ছি, তো এর জন্যই মানুষের ভরসাও আমাদের উপরে বেশি, আর আমাদের ভরসা আল্লাহর উপরে বেশি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বর্তমানে তাহলে প্রাইভেট হসপিটালের দিকে মানুষ বেশি ঝুঁকছে এবং তারা বিশ্বাসটা করছে, এবং সার্ভিস বলেন, চিকিৎসা বলেন, সব ভালো পাচ্ছে, তাহলে ভবিষ্যৎটা আপনি কি দেখছেন যদি এক লাইনে বলেন? এক কথা বলতে গেলে চমৎকার ভূমিকা রাখতেছে আমাদের প্রাইভেট সেক্টর। আমি মনে করি আমাদের এই প্রাইভেট সেক্টরগুলোকে সরকারের আরেকটু সুনজর নিয়ে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আরেকটু ভূমিকা রাখা উচিত। আমরা একটু আপনার সাথে যোগ করি, দেখেন আমরা বাংলাদেশ থেকে যারা পাশের দেশে চিকিৎসা নিতে যাই, ওই দেশের কিন্তু কোনো গভর্নমেন্ট হসপিটালে কেউ যায় না, সব কিন্তু কর্পোরেট হসপিটালে চিকিৎসা নেয়। তাহলে আমরা যদি আমাদের দেশকেও এই কর্পোরেট হসপিটালগুলোকে এগিয়ে আসতে হবে, আরো বেশি করে কর্পোরেট হসপিটাল। আমাদের ব্যবসায়ীদেরকে আমি বলবো আপনারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা হেলথ সেক্টরে ইনভেস্ট করেন। এটা একটা ব্যবসার পাশাপাশি মানবিক দিক, আর মানবিক দিকের কথা একটু আমি আমার ডক্টর সোসাইটি থেকে 30 সেকেন্ডের জন্য বলছি যে কোভিডকালীন আমরা বাংলাদেশের অন্যান্য পেশার কিছু পেশার পাশাপাশি ডক্টরস পেশার বা চিকিৎসক পেশার লোকজন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। সবাই যখন করোনাকালীন লকডাউনে বা নিয়মের কারণেই ঘরে যেতে হয়েছিল, আমরা কিন্তু তখন একদিনের জন্য ঘরে যেতে পারিনি। ঠিক সেই মুহূর্তে যখন কোভিড পেশেন্ট থেকে সবাই দূরে, নিয়মটাই ছিল দূরে থাকা,
অথচ আমরা তখন সেই রোগী যখনই আমার কাছে আসতো আমি তাকে গিয়ে ফ্রন্টলাইনার হিসেবে আপনার চিকিৎসা দিয়ে গেছেন এবং আপনাদের থেকে তাই নয়, আমাদের আমার জানা মতে আমার ফ্রেন্ড বন্ধু সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে গেছেন, নিজস্ব একটা প্ল্যাটফর্ম খুলেছেন, ফেসবুক ইউটিউব খুলে সবাই আমরাও চাই অনেক ডাক্তাররাও কিন্তু এই রোগের কারণে মৃত্যুবরণ, আমরাও চাই আপনাদের মতন করে অন্যান্য হসপিটালগুলো আপনাদের মতো এগিয়ে আসুক এবং চিকিৎসাগুলো সুষ্ঠু চিকিৎসা তারা দেখ। আজকে আমাদের সময় একদম শেষের দিকে, আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও বাংলা টিভিকেও ধন্যবাদ আমাদেরকে গেস্ট করার জন্য। জি, আপনি এবং বাংলা টিভিকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানান। অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিজনেস টাইম থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী আয়োজনে আবারও ফিরে আসবো নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই বাংলা টিভির সঙ্গেই থাকুন।